প্রিয় ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিক বিভাগ দ্বাদশ শ্রেণী, তোমাদের ইতিপূর্বে যে ক্লাস হচ্ছিল অতীত স্মরণ নিয়ে, সেই অতীত স্মরণের ক্লাসগুলো আমরা আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে যে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। এখানে দেখতে পাচ্ছ তোমরা পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ হিস্ট্রি অ্যাজ এ প্রফেশনাল ডিসিপ্লিন। তো আমরা জানি যে ইতিহাস হলো মানবজাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ ও জাতির অতীত সম্পর্কে জানতে পারি এবং বর্তমান শতাব্দীতেও ব্যবহারিক বিজ্ঞানে চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব মোটেই কিন্তু হ্রাস পায়নি। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে ইতিহাস বিভিন্ন গুরুত্ব সম্পর্কে আমরা আজকে জানব। ইতিহাসের যে সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, সেই শাখা নিয়ে আমরা জানব। তো প্রথমেই ইতিহাসের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গেলে সব থেকে যেটা বেশি আমাদের নজরে আসে সেটা হচ্ছে অতীতের আয়না। ইতিহাস হচ্ছে অনেক সময় আমরা নিজেদের যে চেহারা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক সেরকম ইতিহাসকেও কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না, বা আমাদের চেহারা যেভাবে আয়না দিয়ে দেখি আমরা, ঠিক সেইভাবে অতীতকে আমাদের দেখতে গেলে আমাদের ইতিহাসের সাহায্য নিতে হয়। ইতিহাসের অতীতের কাহিনী সংরক্ষিত থাকে, সেখান থেকে আমরা অতীতের কাহিনী পেয়ে থাকি এবং এই ইতিহাস কিন্তু বর্তমান প্রজন্মে সুপথে পরিচালিত হতে পারে। আরেকটা হচ্ছে ধারাবাহিক বিবরণ, যে সুদূর অতীত থেকে শুরু করে বর্তমান এই দীর্ঘ যাত্রাপথ মানব ইতিহাসে নানা পরিবর্তন ঘটে গেছে, তারই যে একটা ধারাবাহিক বিবরণ, সেই ধারাবাহিক বিবরণের একটা পর্যায় কিন্তু ইতিহাসে আলোচনা হয়। এটা হচ্ছে আমরা জানলাম যে ইতিহাস হচ্ছে একটা অতীতের আয়না বলা হয় এটাকে। 2 নম্বর হচ্ছে ইতিহাসের গুরুত্ব, আরেকটা বিষয় হচ্ছে জ্ঞানের বিকাশ। ইতিহাস পড়ে আমাদের জ্ঞানের বিকাশ সাধিত হয়। জ্ঞানের বিকাশ, আমরা অনেক কিছু রয়েছে এমন পৃথিবীতে যেগুলো সম্পর্কে কিন্তু আমরা জন্মের পরে পরে সব কিছু জেনে আসি না। এটা তোমরা জানো যে একজন বিখ্যাত দার্শনিক লক তিনি বলেছিলেন যে মানুষ জন্মের সময় থাকে, তার মনটা থাকে বা তার মস্তিষ্ক ব্রেন থাকে একবারে সাদা কাগজের মতো। তো সেই সাদা কাগজে যা লিখবে তাই লেখা হবে, বা সেটাই তার মাথায় বা মস্তিষ্কে থেকে যাবে। তো এখানে আমরা অতীত ইতিহাস সম্পর্কে পড়ে বা জেনে কিন্তু অতীত সম্পর্কে আমরা অনেক জ্ঞান লাভ করি এবং আমাদের যে দৈনন্দিন জীবনে চলাফেরার প্রয়োজনীয় বা ভবিষ্যৎ প্রজন্মকে সহজ সরল করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানের বিকাশ কিন্তু ইতিহাস থেকে আমরা আয়ত্ত করতে পারি। এবার 3 নম্বর হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা ধারাবাহিকতা ইংরেজিতে বলা হয় ক্রনোলজি। ধারাবাহিকতা। ইতিহাস আলোচনা পর্যায়ক্রমে যদি করা যায় অত্যন্ত সুন্দর আলোচনা করা যেতে পারে। যে সুদূর অতীত থেকে শুরু করে মানুষের যে সভ্যতা, জীবন, সভ্যতার বিকাশ, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের যে সূত্রপাত এক এক করে হয়ে আসছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তা নানা পর্ব অতিক্রান্ত হয়ে আসছে। এই অতিক্রান্ত হওয়ার যে পরস্পর যে ইতিহাস, সেই ধারাবাহিকতা সম্পর্কে আমাদের কিন্তু একটা সুস্পষ্ট জ্ঞান আমরা পেয়ে থাকি। ধারাবাহিকতা ইতিহাসের গুরুত্ব একটা। 4 নম্বর হচ্ছে বর্তমান যুগের ভিত্তি। বর্তমান যুগের ভিত্তি, আমরা যে যুগে বসবাস করছি, অর্থাৎ আজকে আমাদের যে বর্তমান যুগ, সেই বর্তমান যুগ কিভাবে এর ভিত্তি রচিত হয়েছিল, কিভাবে উন্নতি লাভ করলো, দিন দিন কিভাবে সে এই আধুনিক যুগে বা বর্তমান যুগে পদার্পণ হলো, সেই পদার্পণের
ইতিহাস কিন্তু একটা সাক্ষী হয়ে থাকে। অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে মানুষ বর্তমান সময়ে এসে পৌঁছায়। এবার 5 নম্বর হচ্ছে স্থিতিশীলতার গুরুত্ব। স্থিতিশীলতার গুরুত্ব। যে কোনো দেশ, ধরো আমাদের ভারতবর্ষই হোক বা পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড, যে কোনো দেশই হোক না কেন, বা জাতির সার্বিক অগ্রগতি জন্য সেখানকার যে সামাজিক স্থিতিশীলতা বিষয়টি যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যে সমাজ, দেশ বা জাতির জীবন যত বেশি স্থিতিশীল, তারা তত বেশি উন্নতি করতে পেরেছে কিন্তু। আর যে সমস্ত জাতি অস্থির, তাদের কিন্তু উন্নতি সম্ভব নয়। স্থিতিশীল এবং উন্নয়নশীল করে তোলা সম্ভব তখনই যখন সেই দেশের জাতি বা দেশের মানুষ স্থিতিশীল হয়। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে রাজনৈতিক এবং প্রশাসনিক উন্নয়ন। 6 নম্বর হচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। তোমরা এর আগে পড়েছো যে কিভাবে একটা সময় মানুষ অতীতের বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জেনেছো। সেই জানার থেকে কোনো শাসকের কোনো রাজনৈতিক পদক্ষেপ ভুল ছিল বা কোনটা ঠিক ছিল, সেই ভুল এবং ঠিকের মধ্যে যেটা ঠিক সেটাকেই কিন্তু পরবর্তী শাসন ব্যবস্থায় প্রয়োগ করা হয়। তাই রাজনৈতিক এবং প্রশাসনিক ভুলভ্রান্তি এবং ঠিক এই দুটোর মধ্যে থেকে যেটা সঠিক মনে হয় সেই সঠিকটাই কিন্তু নেওয়া হয় ইতিহাসের পাঠের মাধ্যমে বা ইতিহাসের আলোচনায় হওয়ার পর সেখান থেকে কিন্তু সঠিকটা বেরিয়ে আসে এবং সে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক উন্নয়ন কিন্তু সাধিত হয়। এই জন্য তোমাদেরকে আরও একটা বিষয়, তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ছো, এই জন্য আরও বলে রাখার একটা বিষয় যে দেখবে তোমরা পরবর্তীতে যে বড় বড় প্রশাসনিক পদগুলা, যেমন WBCS বা ভারতীয় সিভিল সার্ভিস, IAS যে পরীক্ষা, IPS পরীক্ষা বা বড় বড় রেলের পরীক্ষায়, সেগুলাই কিন্তু দেখবে যে ইতিহাসের কোশ্চেন সবসময় বেশি থাকে। সায়েন্সের কোশ্চেনের থেকেও ইতিহাসের কোশ্চেন বেশি থাকে। তাহলে এখানে বুঝতে পারছো যে বড় বড় চাকরি, প্রশাসনিক পদগুলা বা রাজনৈতিক কোনো সফল ব্যক্তিত্ব হতে গেলেও কিন্তু ইতিহাসের জ্ঞান তার যথেষ্ট থাকা প্রয়োজন। অনেকে গর্বের সহিত বলে যে আমি সায়েন্সের ছাত্র, কিন্তু ইতিহাসের ছাত্র যে গর্বের বিষয় রয়েছে সেটাও কিন্তু তোমাদের নিজেদের জানার প্রয়োজন রয়েছে। ইতিহাস বিষয়টা যারা পাঠ করে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এবং নিজেরা অধ্যয়ন করে খুব সুন্দরভাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে চলে আসে আমরা অর্থনৈতিক উন্নতির সোপান। অর্থনৈতিক উন্নতির সোপান, অর্থাৎ কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কোন সময়ে কি ছিল, অর্থাৎ সে দেশের কিভাবে অর্থনৈতিক কাঠামো তার পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, সেখান থেকে আবার সে দেশে কোনো দেশের হয়তো অর্থনৈতিক অবস্থা কোন কোন পদক্ষেপের ফলে তার অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে, সেই দুটো দিকের তুলনামূলক বিচার করে কিন্তু অর্থনৈতিক উন্নতি কিভাবে সম্ভব তা ইতিহাস পাঠের মাধ্যমে বা ইতিহাসের উপলব্ধির মাধ্যমে কিন্তু সেই দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা যেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় ইতিহাসের, এই জন্য বলা হয় যে হিস্ট্রি যে মাদার সাবজেক্ট অফ অল হিস্ট্রি, ইতিহাস হচ্ছে সমস্ত বিষয়ের মা বলা হয় জন্য। এরপর আসছি আমরা ধর্ম সহিষ্ণুতায় কি রয়েছে যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দেশে বসবাস করে, কিন্তু মানুষে অনেক সময় ধর্ম নিয়ে অসহিষ্ণুতা দেখা দেয়। ধর্মীয় জীবন নিয়েও আলোচনা হয়। ধর্মীয় অসহিষ্ণুতার কুফল মানুষ
ইতিহাস পাঠের মাধ্যমে বুঝতে পারে যে অতীতে অনেক ধর্মে ধর্মে লড়াইয়ের ফলে কত মানুষের প্রাণহানি ঘটেছিল, দাঙ্গার ফলে, রায়টের ফলে মানুষের জীবনহানি ঘটে, সম্পদের হানি ঘটে। সে থেকে মানুষ শিক্ষা লাভ করতে পারে ইতিহাস পাঠের মাধ্যমে। এর ফলে মানুষ একে অপরের ধর্মের প্রতি সহিষ্ণু হয়ে ওঠার যে শিক্ষা, সেই শিক্ষাও কিন্তু একজন ইতিহাস এর ছাত্র সে কিন্তু যথার্থ উপলব্ধি করতে পারে যে ইতিহাস পাঠের মাধ্যমে ধর্মের সহিষ্ণুতার বাতাবরণ তার দ্বারা কিন্তু প্রচারিত বা প্রসারিত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এরপর রয়েছে সাংস্কৃতিক অগ্রগতি। প্রত্যেকটা জাতি বা দেশের নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি কিন্তু তার দেশের ধারক এবং বাহক। ইতিহাসের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন জনজাতির সংস্কৃতির জীবনের অগ্রগতি কিন্তু ঘটতে থাকে। সেই সংস্কৃতির উপর কোনো দেশ এবং জাতির বর্তমান সংস্কৃতি কিন্তু দাঁড়িয়ে আছে। অতীতের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির থেকে তিনি উঠে এসছে বর্তমানের সংস্কৃতি। এরপরে আমরা 10 নম্বর আসবো, জাতীয়তাবোধের বিকাশ। জাতীয়তাবোধের বিকাশ। প্রত্যেকটা জাতির তার নিজস্ব জাতীয়তাবোধ রয়েছে। আর যেমন আমাদের ভারতবর্ষের জাতীয়তাবোধ হচ্ছে আমরা ভারতীয়। এই ভারতীয় যে জাতীয়তাবোধ সেটা কিন্তু আমরা অতীত থেকে আমরা পেয়ে আসছি, নিজের অনুভূতি এবং দেশের একটা ঐক্যবদ্ধ যে দেশ গড়ার যে চিন্তা, সেই চিন্তা থেকে আমাদের জাতীয়তাবোধ গড়ে উঠেছে। নিজের দেশ এবং জাতির প্রতি কোনো জাতি বা গোষ্ঠীর যে ভালোবাসা প্রকাশকে কিন্তু জাতীয়তাবাদ বলা হয়। ইতিহাস কিন্তু এই জাতীয়তাবাদের শিক্ষা এবং জাতীয়তাবাদী আন্দোলনকে কিন্তু স্বাগত জানায়। এরপরে হচ্ছে আত্মপ্রত্যয়ের বিকাশ। 11 নম্বর হচ্ছে আত্মপ্রত্যয়ের বিকাশ। প্রত্যয়ের বিকাশ অর্থাৎ যে ব্যক্তি বা যে ছাত্র ইতিহাস পাঠ করবে তার কিন্তু যে নিজের যে নিজের আত্মার যে বিকাশ বা মনের যে বিকাশ। ইতিহাস কোনো জাতির জীবনের শুধু কিন্তু আত্মপ্রত্যয়ের বিকাশ ঘটাতে সক্ষম নয়, ব্যক্তির নিজস্ব আত্মিক বিকাশও কিন্তু ঘটিয়ে থাকে। এক্ষেত্রে মানুষ যা করছে মানুষ তা করতে পারে, এই উপলব্ধি কিন্তু তার মধ্যে লিপিবদ্ধ হবে বা তার মধ্যে স্থায়ী হবে। এ প্রত্যয় মানুষকে গঠনমূলক কর্ম সম্পাদনে উদ্যোগী করতে পারে। জাতিকে যেমন একটা সময় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে কোনো অপশক্তির বিরুদ্ধে বা অপশাসনের বিরুদ্ধে কিন্তু দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার শিক্ষা কিন্তু এই ইতিহাস থেকেই জানতে পারে। যেমন ব্রিটিশ শাসনকে আমরা একসঙ্গে ভারতবর্ষ থেকে উৎখাত করেছিলাম, আমরা উপলব্ধি করেছিলাম যে আমাদের নিজস্ব একটা জাতীয়তা বোধ রয়েছে, আমরা ভারতীয়। আমরা ফরাসি বিপ্লব থেকে শিক্ষা নিয়েছিলাম ইতিহাস থেকে, আমরা রাশিয়ার বিপ্লব থেকে ইতিহাস থেকে শিক্ষা নিয়েছিলাম, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম, সেখান থেকে আমরা কিন্তু আমাদের দেশকে স্বাধীনতা করার শিক্ষা আমরা পেয়েছিলাম এবং আমাদের নিজের আত্মপ্রত্যয়ের বিকাশ কিন্তু ঘটেছিল এইভাবে। তারপরে দুর্যোগ সম্পর্কে সতর্কতা। 12 নম্বর, দুর্যোগ মানে বুঝতে পারছি আমরা যে কোনো দুর্যোগ হতে পারে। দুর্যোগ সম্পর্কে সতর্কতা অর্থাৎ আমাদের জীবনে যে কোনো সময় দুর্যোগ নেমে আসতে পারে। বিভিন্ন দুর্যোগের ফলে অতীতের বহু জনজাতির সীমাহীন ক্ষতি হয়ে গেছে। সেই দুর্যোগ যাতে পুনরায় ফিরে না আসে, যে কারণে দুর্যোগ এসছে, অর্থাৎ যা একটা খুব সাধারণ আলোচনায় করা যায় যে যদি আমরা এই বন যদি আমরা একেবারে উচ্ছেদ করে ফেলি বা বন্য পশুগুলা যদি আমাদের সমস্ত কিন্তু নষ্ট যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের তাছাড়া ভূমিক্ষয় বিভিন্ন কারণে কিন্তু দেশের বা জাতির কিন্তু উপর বড় দুর্যোগ নেমে আসতে পারে। সেই দুর্যোগগুলা থেকে শিক্ষা কিন্তু আমরা ইতিহাস পাঠের মাধ্যমে পেয়ে আমরা কিন্তু সচেতন বা সতর্কতা অবলম্বন করতে পারি এবং ইতিহাস পাঠের মাধ্যমে এই সচেতনতা আমাদের মধ্যে গড়ে উঠতে পারে। এরপরে হচ্ছে 13 নম্বর হচ্ছে পররাষ্ট্র নীতির বিষয়ে জ্ঞান লাভ।
পররাষ্ট্র নীতির বিষয়ে জ্ঞান লাভ। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের মানে ধরো সাপোজ আমাদের দেশের রাষ্ট্রর কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক কিভাবে বজায় থাকবে, বা তাদের সঙ্গে আমাদের কি প্রতিক্রিয়া কোন সময়ে জানাতে হবে, তাদের বিরোধিতায় আমাদের কিভাবে বিরোধী প্রতিক্রিয়া জানাতে হবে, সেই শিক্ষাগুলা বা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে দেশের উন্নতি কিভাবে সাধিত করা যায় তার শিক্ষা কিন্তু আমরা অতীতের আলোচনা বা অতীতের যে দেশ শাসন সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি। কোন জাতির সঙ্গে আমাদের জাতির সম্পর্ক হওয়া স্বাভাবিক বা কোন জাতি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তা থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি ইতিহাস থেকে, বা কোন জাতি আমাদের বরাবরই পাশে থেকে আমাদের দেশকে ভ্রাতৃত্বের বন্ধনে রেখে আমাদের দেশকে উন্নয়নের জন্য সহায়তা করেছিল, সে সমস্ত দেশের ক্ষেত্রেও পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইতিহাস কিন্তু শিক্ষা দিয়ে থাকে। এবার মূল্যায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে। বর্তমানের ইতিহাস শুধু রাজা বাদশাহ বা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয়, বর্তমানের যে ইতিহাস তা কিন্তু মানব সমাজের ধারাবাহিক বিবর্তন, আমাদের যে বিবর্তন চলছে সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুই কিন্তু ইতিহাসের আলোচ্য বিষয়। এসব বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের জন্য ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। এজন্য উইনস্টন চার্চিল যিনি ব্রিটিশ একজন প্রধানমন্ত্রী ছিলেন, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 খ্রিস্টাব্দে চলাকালীন যে বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধকালীন তিনি ছিলেন প্রধানমন্ত্রী। তিনি কিন্তু বলতেন যে তুমি সুদূর অতীতে ফিরে তাকাতে পারলে সুদূর ভবিষ্যতেও তাকাতে পারবে। অর্থাৎ তোমার যদি অতীত ইতিহাস জানা থাকে তাহলে কিন্তু তুমি ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু তোমার দূরদৃষ্টি অবশ্যই থাকবে, অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা হওয়ার একটা তোমার মধ্যে লক্ষণ দেখা দিবে। ইতিহাসের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে আরেকজন বলেছেন জেই সোয়েইন, তিনি বলেছেন যে বর্তমানের শেকড়, আমাদের যে বর্তমানের এখন যে শেকড়, সেই শেকড় কিন্তু অতীতের গভীরে কিন্তু প্রথিত আছে বা গেঁথে রয়েছে। তারপরে সম্ভবত বড় শহরগুলির 9 থেকে 10% বাসিন্দা 1 মাসের মধ্যে মারা যাবে এবং যারা বেঁচে থাকবে তারও শীঘ্র আদিম জীবনে ফিরে যাবে। এরকম যদি আমাদের সমস্ত অতীত অভিজ্ঞতার জ্ঞান হারিয়ে যায়, যদি আমাদের অতীত অভিজ্ঞতা বা ইতিহাস পাঠ, অনেক সময় অনেকে আলোচনা করে থাকেন যে ইতিহাস পড়ে কি হবে, তো বিশেষজ্ঞদের ধারণা যে অতীত সম্পর্কে যদি মানুষের জ্ঞান না থাকে তাহলে পরে কি হবে, যে তা সম্ভবত বড় শহরগুলির প্রায় 9 থেকে 10% বাসিন্দা 1 মাসের মধ্যেই মারা যাবে এবং যারা বেঁচে থাকবে তারাও শীঘ্র আদিম জীবনে ফিরে যাবে। ইতিহাসের অন্যতম গুরুত্ব হলো এই যে ইতিহাস থেকে শিক্ষা নিলে মানব সমাজে আরো সুন্দর ও নিরাপদ হয়ে উঠতে পারে। তাই হেগেল, বিখ্যাত একজন বিশেষজ্ঞ, তিনি আক্ষেপ করে বলেছেন যে ইতিহাসের দুর্ভাগ্য যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বাকি বিষয়গুলোকে হয়তো অনেকে বড় মনে করে, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। তাই মানুষের এত দুর্ভোগ, মানুষের এত ক্লান্তি, এত সমস্যা হয়ে দাঁড়ায়। তো সুতরাং আজকে আমাদের আলোচনা পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব আধুনিক ইতিহাস এর যে শিখন পদ্ধতি বা লিখন পদ্ধতি, মেথড অফ মডার্ন হিস্ট্রি রাইটিং। পরবর্তীতে আমরা আলোচনা করব বা আমরা পরের দিন আলোচনা করব মেথড অফ মডার্ন হিস্ট্রি রাইটিং, মডার্ন হিস্টোরি রাইটিং, কিভাবে আধুনিক ইতিহাস লেখা হয়, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি
পরবর্তী আলোচনা আমরা করব। তো আজকে আমরা এখানে শেষ করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় কোথাও তো আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।